চট্টগ্রামে হামলার ঘটনায় এই মুহূর্তে ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেই ব্রিফিংয়ে। শিক্ষণীয় বিষয় যেটা আমরা এখন যেটা করব যে নির্বাচনে অংশগ্রহণকারী যত দল আছে, বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য দল, প্রত্যেকের যে যে জন ক্যাম্পেইন, এই সমস্ত এগুলা লোকাল থানায় এবং টিএসবিতে অন্তত 24 ঘন্টা আগে ইনফর্ম করতে হবে। ইনফর্ম করলে আমরা প্রার্থী এবং তাদের যে জনসভা সেগুলোর সিকিউরিটির জন্য আমরা অতিরিক্ত সব আজকের হত্যাকাণ্ডটা আসলে হুমকির মুখে পড়লো কিনা, বা শোনা যাচ্ছে তারা এই যে হত্যাকাণ্ডটা হলো, শোনা যাচ্ছে তারা রোড ম্যাপের মধ্যে এই ধরনের হত্যাকাণ্ড, এটাকে আপনার আসলে কমিশনের মধ্যে শোনা যাচ্ছে তারা মুখোশধারী ছিল। এই যে নির্বাচন রোড ম্যাপে উঠলো, এর মধ্যেই এই হত্যাকাণ্ডটা প্রথম শুরু হয়ে গেল, চট্টগ্রাম থেকে শুরু হলো। এই ব্যাপারটাকে আসলে আবার যদি একটু বলতেন, ব্যাপারটাকে আপনারা সন্ত্রাসীরা ওপেন ঘুরছে, শোনা যাচ্ছে যে they want to intimidate us, but we will not be intimidated. আমরা আমাদের কার্যক্রম আরও ইন্টেন্সিফাই করব এবং এই সন্ত্রাসীদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব। এবং আমি সকল ভোটার এবং সকল প্রার্থীকে স্বনির্বন্ধ অনুরোধ জানাবো যে ওনারা যাতে নির্বাচনের ব্যাপারে আরও উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে নির্বাচনী ক্যাম্পেইনে ওনারা শুরু করে। আমাদের সকল ধরনের নিরাপত্তার সকল ধরনের ব্যবস্থা এবং সহায়তা থাকবে। আপনাদেরকে তো স্বরাষ্ট্র প্রদেশে যখন আসছিলেন সালকিন হোসেন একটা বিশেষ অপারেশনের কথা বলেছিলেন জয়েন্ট ফোর্সের মাধ্যমে, এখন যেহেতু সিরিজ অফ কিলিং ইনসিডেন্ট ঘটছে, এই বিষয়ে আসছে কি রেকর্ড বেড়ে গেছে? আমি আপনাকে একটা কথা বলি, এই যে ইনসিডেন্টটা হলো, এই ইনসিডেন্টটাকে ইলেকশনকে ব্যাহত করার জন্য কোনো ঘটনা বলে ইন্টারপ্রেট করাটা এই মুহূর্তে ঠিক হবে না। তার কারণটা হচ্ছে এইটা হচ্ছে একটা সিকুয়েল টু দি অ্যারেস্ট অফ এ পার্টিকুলার টপ ক্রিমিনাল। তো এইখানে আমাদের একজন ক্যান্ডিডেট ঘটনাক্রমে এখানে ছিলেন, একটা স্ট্রে বুলেট ওনাকে আঘাত করেছে, কিন্তু এইটা ইলেকশনকে ব্যাহত করার জন্য কোনো কিছু করা হয় নাই এবং এর জন্য ইলেকশনে কোনো রকম বাধা আসবে বলে আমি বিশ্বাস করি না। এবং ইলেকশনে যাতে এই ঘটনাটা কোনো রকম প্রভাব বিস্তার করতে না পারে সেই লক্ষ্যে আমরা কাজ করব এবং এই ঘটনাটা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে সর্বাত্মক পুলিশ অভিযান চলছে, এটা আরও জোরদার করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী কোনো জোট করবে না বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তবে নির্বাচনী সমঝোতা হতে পারে বলে জানিয়েছেন তিনি। সকালে সিলেটের সাংবাদিকদের সাথে মত বিনিময়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, তাই সবাইকে নিয়ে নির্ধারিত সময়ই নির্বাচন আদায় করে নেওয়া হবে। জানান, শিগগিরই জামায়াত চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করে সবাইকে জানাবে। এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচনে সাধারণ মানুষের সমর্থন মিলবে বলেও আশা প্রকাশ করেন জামায়াতের আমির। আমরা কোনো জোট করবো না, এটা আমাদের সিদ্ধান্ত। তাইলে কি করব? আমরা নির্বাচনী সমঝোতা করব। আমরা যে কথাটা বলেছি যে প্রত্যেকটি জায়গায় একটা বাক্স হবে, সেই নীতিতেই আমরা আগাচ্ছি। এবং শুধু ইসলামী দল না, এখানে ইসলামী দলের পাশাপাশি দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরও যারা আছেন তারাও ইতিমধ্যে সংযুক্ত হচ্ছেন এবং আরও আপনারা দেখতে পাবেন সংযুক্ত হবে ইনশাল্লাহ। গণতন্ত্রের জন্য অসংখ্য মানুষকে আবারও গুম খুনের শিকার হতে হবে কিনা, কিংবা আবু সাঈদ মুগ্ধের মতো হাজারো আন্দোলনকারীদের জীবন দিতে হবে কিনা, তা নির্ভর করছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার ওপর। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে রিভিউ আবেদনের শুনানিতে বুধবার আপিল বিভাগে কথা বলেন অ্যাটর্নি জেনারেল। এ সময় তিনি বলেন, সংবিধান কোরআন বা বাইবেল নয় যে তা পরিবর্তন করা যাবে না। আওয়ামী লীগ সরকারের সময় 2011 সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে বিএনপি, জামাত সহ 5 পক্ষের 9 জন ব্যক্তি। 8 দিন ধরে তাদের আইনজীবীদের শুনানি শেষ হয় বুধবার প্রথমার্ধে। এরপর প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চে চূড়ান্ত শুনানি শুরু করে রাষ্ট্রপক্ষ। বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দেয়া ওই রায়ে বিচারের চেয়ে রাজনৈতিক প্রভাবই বেশি ছিল। সে রায়ের ফলে এদেশে সাধারণের ভোটাধিকার হরণ করে ধ্বংস করা হয় গণতন্ত্র, শুরু হয় গুম খুন। যেখানে বাংলাদেশের গণতন্ত্র,
বাংলাদেশের সার্বভৌমত্ব, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, এই সবগুলো নিশ্চিত করার ক্ষেত্রে এই রায় একটি অনন্য দলিল হিসেবে থাকবে। সর্বোচ্চ আদালতকে অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয় যে তা পরিবর্তন করা যাবে না। জনগণ চায় এটি পরিবর্তন করে তত্ত্বাবধায়ক ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হোক। কোরআন কিংবা বাইবেল কেউ পরিবর্তন করতে পারবে না, সংবিধান পরিবর্তনযোগ্য। এটাও বলেছি, যদি আপনি বলে দেন তত্ত্বাবধায়কে ফিরে গেলাম, সেটাই যে অ্যাবসলিউট তাও না। এটাও জনগণ চাহিদা অনুসারে, জনগণ যদি মনে করে যে এইটাতে তার ভোটাধিকার নিশ্চিত হচ্ছে না, জনগণ ইচ্ছা করলে ওর বিরুদ্ধে সংগ্রাম করতে পারবে। এর আগে রিভিউ আবেদনকারী বিএনপি মহাসচিবের পক্ষে তার আইনজীবী মতামত দেন, আপিলের রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও এর প্রয়োগ চতুর্দশ সংসদ নির্বাচন থেকে। সবসময় এ ধরনের রায়ের কার্যকারিতা পরবর্তী সময় থেকে কার্যকর হয়। তো সেই হিসেবে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার যে অনুষ্ঠিতব্য নির্বাচন ফেব্রুয়ারি 2026-এ, সেটি এই রায় তারপর প্রভাব বিস্তার করবে না। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে আবারও বৃহস্পতিবার আপিল বিভাগে শুনানি করবে রাষ্ট্রপক্ষ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ মিছিল সমাবেশের চেষ্টা করলেই আইনের সর্বোচ্চ ব্যবহার করা হবে, এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্যকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব। মাইলস্টোন ট্র্যাজেডির তদন্ত প্রতিবেদন বিষয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। আরও বলেন, নিরাপত্তার কারণে পাইলট প্রশিক্ষণ কেন্দ্র ঢাকার বাইরে নেওয়ার পরামর্শ তদন্ত কমিটির। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার প্রায় ৩.৫ মাস পার হয়েছে। সেই ঘটনার তদন্ত প্রতিবেদন বুধবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় কমিটি। এ নিয়ে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন প্রেস সচিব। জানান, যুদ্ধবিমানের উড্ডয়নজনিত ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাই পাইলট প্রশিক্ষণ কেন্দ্র ঢাকার বাইরে করার পরামর্শ দিয়েছে তদন্ত কমিটি। মূল যেটা ফাইন্ডিংস ছিল সেটা প্রতিবেদনের বলা হয়েছে যে পাইলটের উড্ডয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনিংয়ের সময় উনি যখন ফ্লাই করছিলেন পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়, এটা হচ্ছে কনক্লুশন। প্রধান যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে। প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে প্রেস সচিব বলেন, নিরস্ত্র নিরীহ মানুষকে হত্যার অভিযোগে শেখ হাসিনার বিচার চলছে। তার নির্দেশে কেউ রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী প্রতিহত করবে। আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড বাংলাদেশে, এটা সরকার আদেশে এটা ব্যান্ড হয়েছে। কেউ এই ব্যান্ডকে ডিফাই করে সভা সমিতি করতে চাবেন, ঝটিকা মিছিল করতে চাবেন, যাই করতে চাবেন, সেই ক্ষেত্রে আমাদের আইনের ফুল ফোর্স অফ দ্য ল অ্যাপ্লাই হবে, কঠিনভাবে অ্যাপ্লাই হবে আইনের, এখানে কোনো ব্যত্যয় হবে না। এই জায়গায় এই গভর্নমেন্ট 1 ইঞ্চি কাউকে ছাড় দেওয়া হবে না। প্রেস সচিব আরও জানান, ভারতে অবস্থান করা শেখ হাসিনার কর্মকাণ্ডে নজর রাখছে অন্তর্বর্তী সরকার। এটা ওরা মেনে চলে, সেটার জন্য ওইখানে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছে সদর দপ্তর। বুধবার সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনের পর ব্যারাকে ফিরে যাবে সেনারা। এ সময় তিনি আরও বলেন, সেনা ও আইসিটিপি অ্যাক্টকে মুখোমুখি করা ঠিক হবে না। সরকারের চাওয়া অনুযায়ী গুমে অভিযুক্ত সেনা সদস্যদের বিচার চলবে। নিয়মিত সংবাদ সম্মেলনের আয়োজন করে সেনা সদর। প্রশ্ন আসে, গুমের দায়ে অভিযুক্ত সেনা সদস্যদের বিচার, অস্ত্র উদ্ধার ও নির্বাচনে দায়িত্ব পালন নিয়ে। 50% সেনা সদস্যকে মাঠ থেকে তুলে নেয়ার প্রসঙ্গে সদর দপ্তর জানায়, লম্বা সময় বাইরে থাকায় প্রশিক্ষণ সহ বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ব্যারাকে ফিরে যাবে সেনারা। নির্বাচন পর্যন্ত বা তার কিছুটা পরেও যদি বাইরে থাকতে হয়, তাহলে আরও কিছুদিন বাইরে থাকতে হবে। তো এতে করে কিন্তু আমাদের প্রশিক্ষণ বিঘ্নিত হচ্ছে। আমরাও চাই একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আমরা সেনানিবাসে ফেরত আসতে পারি। নির্বাচন সামনে রেখে সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশ ও বিভিন্ন জায়গায় গোলাবারুদ উদ্ধারে উদ্বেগ জানায় সেনা সদর।
গত 15 মাস যাবৎ বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তায় আইন শৃঙ্খলা রক্ষা কাজে নিয়োজিত রয়েছে। এর পাশাপাশি হারিয়ে যাওয়া অস্ত্র, গোলাবারুদ উদ্ধারে এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে আমরা অভিযান পরিচালনা করছি। প্রশ্ন করা হয় গুমের অভিযোগে অভিযুক্ত সেনা সদস্যদের বিচার নিয়ে। সেনা কর্মকর্তারা বলেন, সরকারের সিদ্ধান্তেই চলবে প্রক্রিয়া। আইসিটি অ্যাক্টের অধীনেই বর্তমানে মামলাটি পরিচালিত হচ্ছে। আমরা সরকারের সাথে এঙ্গেজমেন্টে আছি, আমরা রেডিও আছি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশের যে প্রচলিত আইনগুলো আছে সেটার মধ্যে যেভাবে বিচার হবে আমরা চাইব যে সরকার একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচারটি সম্পন্ন করবে। সরকার ও কমিশনের পরিপত্র অনুযায়ী সেনাবাহিনী নির্বাচনে দায়িত্ব পালন করবে বলে আশ্বাস দেয়া হয়। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও দুর্নীতি মামলার আসামি হয়েছেন শেখ হাসিনা, সজীব ওয়াজেদ ও সাইমা ওয়াজেদ। সিআরআই এর নামে 15 কোটি টাকা লোপাট, 439 কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং 36 কোটি টাকা কর ফাঁকির অভিযোগ এনেছে দুদক। এই মামলায় আসামি করা হয়েছে আরও 5 জনকে। বুধবার সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন সংস্থার দুর্নীতি প্রতিরোধ বিভাগের মহাপরিচালক। 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত প্রায় 15 বছর ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। সে সময় আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখা, ভাবমূর্তি উন্নয়ন করাসহ প্রায় সব স্বার্থ রক্ষার নামে চলছিল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা সিআরআই এর কার্যক্রম। সরকার পতনের পর দুদকে আসতে থাকে শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে নানান অভিযোগ। বাদ যায়নি সিআরআইও। প্রাথমিক অনুসন্ধানে বেরিয়ে আসে সিআরআই আওয়ামী লীগ সরকারের স্বার্থ রক্ষার নামে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অর্থ আত্মসাৎ আর চাঁদাবাজিতে ব্যস্ত ছিল। প্রভাব খাটিয়ে 23টি কোম্পানি থেকে সমাজ কল্যাণের নামে আদায় করে প্রায় 47 কোটি টাকা। এছাড়া ব্যাংক হিসেবে কমপক্ষে 70 কোটি টাকা থাকার কথা থাকলেও 15 কোটি টাকার হিসাব পাওয়া যায়নি। আর অস্বাভাবিক লেনদেন হয়েছে 439 কোটি টাকা। অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে জনকল্যাণমূলক কাজ না করে এবং সমাজসেবা অধিদপ্তরের থেকে নিবন্ধিত প্রতিষ্ঠান না হওয়া সত্ত্বেও এসআরও জারি করে কর সুবিধা প্রদান করা হয় এবং সিআরআই কর সুবিধা গ্রহণ করে থাকে। এদিকে বিএনপি চেয়ারপারসনের সামরিক উপদেষ্টার নাম ভাঙিয়ে দুদকে কনস্টেবল নিয়োগের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। প্রার্থীর দেয়া 2টি চেক, নগদ অর্থ, প্রবেশপত্র সহ গুরুত্বপূর্ণ আলামতও জব্দ করা হয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় গত 4/11/2025 তারিখে বিকাল 4:30 ঘটিকায় তার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। দুদক জানায় সংস্থাটির নাম ভাঙিয়ে এ ধরনের প্রতারণা নতুন নয়। আগেও এমন অভিযোগে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত তথ্য আমাদের এফআইআর এ রয়েছে। আমরা রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। বুধবার আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতির আদেশে অপসারণ করা হয়েছে খুরশিদ আলমকে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্তে বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার সঠিকভাবে দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। দুর্নীতির অভিযোগ ওঠায় 2024 সালের 16 অক্টোবর 12 বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। খুরশিদ আলম তাদেরই একজন। পরে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। ডেঙ্গুর ভিন্ন ধরনের সংক্রমণ ও জ্বরে আক্রান্ত হয়েও পরীক্ষা না করানোর কারণেই বাড়ছে জটিলতা ও মৃত্যু। এছাড়া জমে থাকা বৃষ্টির পানিতে মশার বিস্তার ঠেকাতে না পারায় দেশব্যাপী সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বুধবার একদিনে ডেঙ্গুতে মারা গেছেন 10 জন আর নতুন রোগী 1069 জন। মৌসুম পরিবর্তনে ঘরে ঘরে বেড়েই চলেছে জ্বর, কিন্তু সে হারে বাড়েনি ডেঙ্গু পরীক্ষার সংখ্যা। বুধবার ডেঙ্গুতে 10 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবছর মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 302 জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে 1069 জন রোগী।
বিশেষজ্ঞরা বলছেন মৌসুমি জ্বর ভেবে অনেকেই তীব্র জ্বর, মাথা ব্যথা ও ডায়রিয়া হলেও ডেঙ্গু পরীক্ষা করছেন না, ফলে রোগীর জটিলতা ও মৃত্যুহার বাড়ছে। মশা কামড় দেওয়ার পর জীবাণু শরীরে প্রবেশ করার পর একটা ইনকিউবেশন পিরিয়ড আছে, মানে যে সময়টায় তার জ্বর আসা পর্যন্ত অবধি যে সময়টা, সেই সময়টা কিন্তু একটু 2 থেকে 3 দিন। যাই হোক, আমরা জ্বরের প্রথম 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে একটা পরীক্ষা করি, সেটি কিন্তু খুবই দ্রুত সময়ে ডেঙ্গু নিরূপণ করে, সেটা হচ্ছে ডেঙ্গু NS1। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী নভেম্বরের 5 দিনেই ডেঙ্গুতে মারা গেছে 24 জন। বুধবার মারা গেছেন ঢাকা দক্ষিণে 5 জন, ঢাকা উত্তরে 3 জন এবং খুলনা ও বরিশাল বিভাগে 1 জন করে। বিশেষজ্ঞরা বলছেন গত বছর ও এবছর মৃত্যুহার বৃদ্ধির কারণ ডেঙ্গুর ভিন্ন সেরোটাইপ। 2024-এ কিন্তু ডেন 3 এর আধিক্য ছিল, 2025-এ আবার ডেন 2 দিয়ে আক্রান্ত দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যেটি হচ্ছে ভিন্ন সেরোটাইপ দিয়ে আক্রান্ত হওয়ার কারণে আপনার খুব দ্রুততম সময়ে সে কিন্তু আপনার ডিটোরেটেড হয়ে যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 24 ঘন্টায় শুধু ঢাকা বিভাগেই আক্রান্ত 219 জন, আর এবছর এ পর্যন্ত ঢাকায় রোগীর সংখ্যা 74,992 জন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব ছাড়ছেন মোহাম্মদ সালাউদ্দিন। আয়ারল্যান্ড সিরিজে তার শেষ অ্যাসাইনমেন্ট। বিসিবিকে এরই মধ্যে পদত্যাগপত্র দিয়েছেন তিনি। বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, আলোচনা করে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। পদত্যাগের গুঞ্জন ছিল, এর মধ্যে বিসিবিতে মোহাম্মদ সালাউদ্দিনের আগমনে আগ্রহ বাড়ে গণমাধ্যমের। নিজের কাজ উপভোগ করছেন না বলেই দায়িত্ব ছাড়ছেন, এমন খবর চাউর হয়। ক্ষণে ক্ষণে শিরোনামও বদলাতে থাকে। একাধিক গণমাধ্যম জানায় পদত্যাগপত্র বোর্ডকে দিয়েছেন সালাউদ্দিন। বিসিবি নিশ্চিত না করায় বাড়ে ধোঁয়াশা। দিনভর নাটকীয়তার পর সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতি বোর্ডের, জানায় পদত্যাগপত্র দিয়েছেন সালাউদ্দিন। আয়ারল্যান্ড সিরিজের পর দায়িত্ব ছাড়বেন। পদত্যাগপত্র পেলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ঝুলিয়ে রেখেছে বিসিবি। বর্তমানে আইসিসি সভার কারণে বিসিবি সভাপতি দেশের বাইরে থাকায় সালাউদ্দিনের পদত্যাগের বিষয়ে বোর্ডের সুনির্দিষ্ট পরিকল্পনা জানতে অপেক্ষা। আয়ারল্যান্ড সিরিজে আশরাফুলকে ব্যাটিং কোচের দায়িত্ব দেয় বিসিবি। এরপর থেকেই গুঞ্জন ছিল সরে দাঁড়াতে পারেন সালাউদ্দিন। সম্প্রতি জাতীয় দলের ব্যাটিং ভরাডুবি, একাদশ নির্বাচনে প্রভাব, ড্রেসিং রুমে গ্রুপিংয়ের অভিযোগ ওঠে সালাউদ্দিনের বিরুদ্ধে। তাকে সরিয়ে দেওয়ার দাবি উঠে সোশ্যাল মিডিয়ায়। সমালোচনার মুখে অস্বস্তি থেকেই সরে যাওয়ার সিদ্ধান্ত সালাউদ্দিনের। তার জায়গায় টাইগারদের সহকারী কোচের দায়িত্বে মোহাম্মদ আশরাফুল, এমন খবর দিয়েছে ESPN ক্রিকইনফো। গত বছর নভেম্বরে সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পান সালাউদ্দিন। 2027 পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও 1 বছরের মাথায় পদত্যাগ করলেন। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা কর্তৃপক্ষ এবং ছাত্র নেতাদের। গাছপালা, লতাগুল্ম কিংবা পাখিদের নিবিড় বসবাসের পরিবেশ নিশ্চিতের লক্ষ্য তাদের। উদ্ভিদ বিজ্ঞান বিভাগ এবং পরিবেশ ছাত্র সংসদের আলোচনা সভায় এমনটাই জানান আয়োজকরা। হেমন্তে হলুদ রঙের আভা ছড়িয়ে দিচ্ছে দাঁতমর্দন ফুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে সড়ক দ্বীপে ছেয়েছে ফুলে ফুলে। বর্ষা শেষে ক্যাম্পাসের ঝোপঝাড়ে বেড়ে উঠেছে নানা প্রজাতির উদ্ভিদ। এসব গাছপালা, লতা গুল্মের নাম অনেকের কাছেই অজানা। প্রকৃতির সাথে নিবিড় পরিচয় করিয়ে দিতে গাছ দেখা ও আলোচনার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের আরবরিকালচার ও পরিবেশ সংসদ। পুরো ক্যাম্পাসে অন্তত 100 প্রজাতির ফুল ও ফলের গাছ রোপণ করা হয়েছে। দাঁতমর্দন একটা ওষুধি উদ্ভিদ। আপনি জানেন, গ্রাম বাংলার লোকেরা স্কিনের ডিজিজে তার পাতাটা বেটে পেস্ট করে লাগিয়ে দিলে দাঁত চলে যায়। তাহলে সেখান থেকে কিন্তু দাঁতমর্দন রাখা হয়েছে। এটা একটা অবহেলিত উদ্ভিদ, মানুষ এটাকে সেরকম কোনো আদর করে না। আপনি যখন দেখবেন ময়লার বাগান অথবা রাস্তার আশেপাশে এটা অযত্নে অবহেলায় হয়ে থাকে, কিন্তু এত চমৎকার একটা ক্যারেক্টার, দীর্ঘদিন ফুল থাকে, অর্থাৎ জুলাই থেকে আপনার ডিসেম্বর পর্যন্ত ফুল থাকে, এরকম গাছ খুব কমই। এই দাঁতমর্দনের এই বৈশিষ্ট্যটা আমাদের সৌন্দর্য বর্ধনের জন্য সবচেয়ে উপকারী। শীত এলেই কার্জন হল এলাকায় দেখা মেলে সূর্যমুখীর। আনাগোনা বেড়ে যায় চন্দনা ও সবুজ টিয়ার। তাদের অবাধ বিচরণের জন্য নীরব এলাকা এবং খোলা জায়গায় ফুল ও ঔষধি গাছের বাগান গড়ার লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের।
ঔষধি গাছের একটা বাগান বিভিন্ন জায়গায়, এবং হচ্ছে নয়েজ ফ্রি জোন যেখানে আমরা মেডিটেশন করতে পারবো বা আমাদের অবসাদগ্রস্ত সময়টুকু কাটাতে পারবো, এরকম বেশ কিছু পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। সবচেয়ে অ্যালার্মিং থ্রেট হচ্ছে মানে একেবারে অনিয়ন্ত্রিত যেই যানবাহনগুলো এবং যেভাবে শব্দ দূষণ তারা করে, বিশেষত রিক্সা। তো এই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করছি, বিশেষত হচ্ছে আমরা রিক্সাগুলোকে নিয়ন্ত্রণ করা এবং তাদেরকে রেজিস্টার্ড করে দেওয়া। উদ্ভিদ গবেষকেরা বলছেন, নগরের সড়ক বিভাজনে অপরিকল্পিত গাছ রোপণের কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে। সৌন্দর্য বর্ধনে দেশি ঝোপঝাড় জাতীয় গাছকে গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরও খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।